টেন্টেড ক্যান্ডিডেটরা কারা সেটা কিন্তু কমিশনও ভালো করে জানে, সরকারও ভালো করে জানে, কারণ তারাই তো টাকাগুলো নিয়েছে। সুতরাং তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে তাদেরকে যাতে রিলিফ দেওয়া যায়, তাদের রিলিফ দেওয়াটাই তাদের প্রাইমারি কনসিডারেশন বিষয়। এখানে সেগ্রিগেশন যেহেতু সম্ভব হয়নি, খুব স্বাভাবিকভাবেই টেন্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু ওই আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ঢুকে রয়েছে। কমিশনের উদ্দেশ্য একটাই, যে টেন্টেড ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে রিলিফ দেওয়া, এবং সর্বোপরি ধরুন যে টেন্টেড ক্যান্ডিডেটরা এখনও চিহ্নিত হয়নি টেন্টেড বলে, কারণ আনটেন্টেড লিস্ট যে বলছে সবাই আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, সেই আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু অনেক টেন্টেড ক্যান্ডিডেট লুকিয়ে আছে, যাদের কিনা কমিশনের নন কোঅপারেশনের জন্য, সরকারের নন কোঅপারেশনের জন্য কিন্তু তাদের নাম খুঁজে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। এবং যেখানে ডিভিশন বেঞ্চের জাজমেন্টে আপনি দেখবেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে দেখবেন, সেই ওই সেগ্রিগেশনের প্রশ্ন যখনই এসছে তখন কিন্তু বারবার এই কথাই উঠে এসছে, সরকার এবং এসএসসি কোনোভাবে কোঅপারেশন করেনি এবং তার ফলেই সেগ্রিগেশন সম্ভব হয়নি। যে ইন্টারভিউ লিস্টটা প্রকাশ হয়েছে সেটা আবার পুনর্বিবেচিত হওয়া উচিত, কারণ গেজেটে যে বলা আছে যে 10 নম্বরের কথা বলা আছে। আপনি যদি মেরিট লিস্টের ডেফিনেশন দেখেন, ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন দেখেন, তাহলে কিন্তু এটা থেকে স্পষ্ট যে আপনার 10 নাম্বারটা কোনোভাবেই আপনার ইন্টারভিউর সময় দেওয়া যায় না। ইন্টারভিউর পরবর্তী যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন সেই 10 নাম্বারটা দেওয়া উচিত। বিশিষ্ট আইনজীবী মনু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বল, তারাও পারলো না, পারলো ফিরদৌস শামীম। আপনারা মানে আইনজীবী গোপা বিশ্বাস, আইনজীবী ফিরদৌস শামীম এই অসাধ্য সাধন করতে পারলো। দেবাংশু বসাক সেই চাকরি পুনর্বহালের যে মামলা, সেই মামলায় আপনাদেরই জয়, কি বলবেন? দেখুন, একটি ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেছিল, যে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল টেম্পোরারি বেসিস এবং আলাদাভাবে তাদের পোস্ট ক্রিয়েট করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এই মামলাটি ডিভিশন বেঞ্চে এসেছিল হাইকোর্টের, যারা মামলাটি করেছিল তারা কিন্তু সেই মামলায় যেতেও নি, তাদের ওই মামলায় কিন্তু কোনো রিলিফ দেওয়া হয়নি। তা সত্ত্বেও কিন্তু এই যারা ধরুন ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর ছিল, তাদের কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টে তারা যায় এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাদের চাকরি যাতে পুনর্বহাল হয়, সেই নির্দেশই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের যাদের নাম রইল না, বা একাদশ দ্বাদশের লিস্ট নিয়ে যে গড়মিলটা হলো বা ইন্টারভিউয়ের তালিকা, আমরা দেখতে পেলাম একাধিক দাগি প্রার্থীর নাম, মানে দাগি চাকরি প্রার্থীর নাম রয়েছে। তাদের জন্য একটাই অপশন রয়েছে নবম দশম, যাদের নাম রইল না। নবম দশমে কি হবে? দেখুন, আমি মনে করি যে ইন্টারভিউ লিস্টটা প্রকাশ হয়েছে সেটা আবার পুনর্বিবেচিত হওয়া উচিত, কারণ গেজেটে যে বলা আছে যে 10 নম্বরের কথা বলা আছে। আপনি যদি মেরিট লিস্টের ডেফিনেশন দেখেন, ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন দেখেন, তাহলে কিন্তু এটা থেকে স্পষ্ট যে আপনার 10 নাম্বারটা কোনোভাবেই আপনার ইন্টারভিউর সময় দেওয়া যায় না। ইন্টারভিউর পরবর্তী যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন সেই 10 নাম্বারটা দেওয়া উচিত। সবথেকে বড় কথা যে 10 নাম্বার নিয়ে এখন যত সমস্যা, এবং শুধু 10 নাম্বারের সমস্যা কিন্তু সীমাবদ্ধ নয়, কারণ স্টেট গভর্নমেন্ট এবং এসএসসির ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন। দেখুন, কাকে টিচিং এক্সপিরিয়েন্স দিল, কাকে টিচিং এক্সপিরিয়েন্স দিল না, এই প্রশ্নের থেকে বড় হচ্ছে ইন্টেনশন, যে স্টেটের কি উদ্দেশ্য, সরকারের কি উদ্দেশ্য, কমিশনের কি উদ্দেশ্য। কমিশনের উদ্দেশ্য একটাই, যে টেন্টেড ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে রিলিফ দেওয়া, এবং সর্বোপরি ধরুন যে টেন্টেড ক্যান্ডিডেটরা এখনও চিহ্নিত হয়নি টেন্টেড বলে, কারণ আনটেন্টেড লিস্ট যে বলছে সবাই আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, সেই আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু অনেক টেন্টেড ক্যান্ডিডেট লুকিয়ে আছে, যাদের কিনা কমিশনের নন কোঅপারেশনের জন্য, সরকারের নন কোঅপারেশনের জন্য কিন্তু তাদের নাম খুঁজে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। এবং যেখানে ডিভিশন বেঞ্চের জাজমেন্টে আপনি দেখবেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে দেখবেন, সেই ওই সেগ্রিগেশনের প্রশ্ন যখনই এসছে তখন কিন্তু বারবার এই কথাই উঠে এসছে, সরকার এবং এসএসসি কোনোভাবে কোঅপারেশন করেনি এবং তার ফলেই সেগ্রিগেশন সম্ভব হয়নি। সেগ্রিগেশন যেহেতু সম্ভব হয়নি, খুব স্বাভাবিকভাবেই টেন্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু ওই আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ঢুকে রয়েছে, এবং সেই টেন্টেড ক্যান্ডিডেটরা কারা সেটা কিন্তু কমিশনও ভালো করে জানে, সরকারও ভালো করে জানে, কারণ তারাই তো টাকাগুলো নিয়েছে। সুতরাং তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে তাদেরকে যাতে রিলিফ দেওয়া যায়, তাদের রিলিফ দেওয়াটাই তাদের প্রাইমারি কনসিডারেশন বিষয় এখানে। কিন্তু এসএসসি বা সরকার
সরকারের কিন্তু এই রকম ভূমিকা হওয়া উচিত ছিল না। কারণ এসএসসি হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি। কোন পোস্টের জন্য তারা রেকমেন্ড করবে? শিক্ষক পোস্টের জন্য, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10-এ তারা কিন্তু শিক্ষক নিয়োগ করবে। শিক্ষক নিয়োগ যখনই হবে তার মানে আপনি বুঝতে পারছেন সেইটা কোনো চোর বা যারা ধরুন নৈতিকতার ধার ধারে না তাদেরকে যদি শিক্ষক বানায় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মর কিন্তু অন্ধকার মুখ দেখবে এবং অন্ধকারের দিকেই যাবে, এবং রুচি বলুন নৈতিকতা বলুন নিম্নমুখেই যাবে। কারণ প্রত্যেকে বলা হয় প্রথম শিক্ষা, তার প্রথম স্কুল হচ্ছে তার বাড়ি। পরবর্তীতে বাচ্চারা বা ধরুন স্টুডেন্টরা সব থেকে বেশি সময় যেখানে কাটায় হচ্ছে সেটা হচ্ছে স্কুল, মানে শিক্ষকদের কাছে। তারা কিন্তু শিক্ষকদের কাছ থেকেই শিখবে। কিন্তু এখানে দুর্নীতিপরায়ণ শিক্ষক যদি নিয়োগ হয়, অযোগ্য শিক্ষক যদি নিয়োগ হয়, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো স্টুডেন্ট সে তার ভবিষ্যৎ গড়তে পারবে না, এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি না গড়া যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাবে। দিদি, একেবারে শেষ প্রশ্ন, 23-25-এর ট্রেনিং প্রাপ্য ক্যান্ডিডেটদের নতুন করে নিয়োগ, সেই নিয়েও আজকে কিন্তু একটা মামলা ছিল, সেই মামলাটা কি হলো? দেখুন, আজকে মামলা নয়, যে প্রাইমারি দেখবেন আপনি 25/9/2025-এ একটু নতুন নোটিফিকেশান দিয়েছে, যেখানে বলেছে যে নতুন করে নিয়োগ করা হবে 13,400 পোস্টের জন্য, এবং সেখানে কিন্তু নিয়োগের যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাকসেপ্ট করা সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন ধরুন যারা ডিএলএড ক্যান্ডিডেট ছিল, ডিএলএড পরীক্ষারত যাদের ছিল, যারা এই ট্রেনিংটা তারা ছিল, তাদের মধ্যে 23-25 যে সেশনটা ছিল সেই 25 সেশন কিন্তু শেষ হয়ে যাওয়া উচিত ছিল জুন মাসে 2025 সালে, কিন্তু এখনও পর্যন্ত সেই সেশন শেষ হয়নি, এবং এখনও পর্যন্ত কিন্তু তাদের রেজাল্ট পাবলিশ হয়নি ডিএলএড এক্সামের। খুব স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য হচ্ছে যে যদি ডিএলএডের রেজাল্ট পাবলিশ না হয় তাহলে কিন্তু তারা এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে বসতে পারবে না। খুব স্বাভাবিকভাবেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আশা করি যে খুব তাড়াতাড়ি শুনানি হবে। এখনও শুনানি হয়নি, শুধুমাত্র কোর্টকে মেনশন করা হয়েছিল, এবং সেই নিয়েই কিন্তু কোর্ট মামলাটি রেখেছে, যে দায়ের করার যে প্রক্রিয়া থাকে সেটা করা হয়েছে। এর পরবর্তী সময়ে এরা চান্স পাবে কি চান্স পাবে না সেটা হচ্ছে এখন বিচার্য বিষয়। কিন্তু এর আগেও কিন্তু দেখা গেছে বোর্ড, মানে প্রাইমারি বোর্ড বারংবার কিন্তু এনসিটির গাইডলাইন ভায়োলেশন করে কিন্তু যে ধরুন সেশনের যে সময় শেষ হওয়ার কথা সেটা শেষ করতে পারছে না। এর আগেও কিন্তু এই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল যখন 2022 সালে সিলেকশন প্রসেস হয়, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই সময়ে যারা 2022 সেশনের ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু ডিপ্রাইভ হয়েছিল, তারা আদালতে এসেছিল, এবং সেই মামলায় কিন্তু অ্যাপিল হয়, ডিভিশন বেঞ্চ আবার অল্টার করে, তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্ট গিয়ে কিন্তু ওই 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু রিলিফ পেয়েছিল। একদম তারা কিন্তু ওই সেমভাবে প্রত্যেক বছর এরকম ডিলে করছে, এবং কোনোভাবেই তাদের ডিলের জন্য কোনো ক্যান্ডিডেট তো সাফার করতে পারে না। দিদি, এগুলোর দায় তো শিক্ষামন্ত্রীর হতে পারে কিংবা মুখ্যমন্ত্রী হতে পারে, তারা এই বিষয় নিয়ে একটা শব্দ খরচও করে না, এবং তাকে প্রশ্ন করা হলে তারা বলেন যে তারা এই বিষয়ে কিছু জানেন না, কারণ তারা ইন্টারেস্টেড নয় এই বিষয়ে। তাদের শিক্ষা টিক্ষা ওইসব বিষয়ে, শিক্ষামন্ত্রী বিষয় নিয়ে না, তারা এই বিষয়ে ইন্টারেস্টেড নয়। তারা এই যে শিক্ষার হাল কেমন, শিক্ষার হাল অধিকার কীরকম, কী ইমপ্রুভমেন্ট করতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে গেলে, তারা এইসব বিষয়ে ইন্টারেস্টেডই নয়। তাদের কন্ডাক্ট দেখে আপনার খুব স্পষ্ট এটা বুঝতে পারবেন তারা শিক্ষা ব্যবস্থার বেহাল হাল নাকি তার ভালো হাল, তাদের বিষয় তারা এই বিষয়ে কর্ণপাত করতেই রাজি নয়। তাদের মোদ্দা কথা, তাদের বিষয় হচ্ছে তারা দেখবে তারা পদে বসে আছে, তারা কত টাকা ভাগ পাচ্ছে, এটা হচ্ছে তাদের দেখার বিষয়। এবং সবথেকে বড় কথা যে ধরুন শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে কোনো নেতার এখন প্রাইমারি কনসিডারেশন বিষয় হয়ে যাচ্ছে এই যে কোন পদে থাকবো এবং কত কালেকশন করব।